দেখেন লাইভে শুরু হয়েছে কিনা। আচ্ছা, আমি লাইভটার লিংকটা তোমাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে যে লিংকটা শেয়ার করে দিও। আচ্ছা, আমার কাছে তো এক্সট্রা ফোন নাই রে। এটা আরে পরে শেয়ার করছি পেজ থেকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে। আমাদের লাইভে অ্যাড হতে থাকুক, স্টুডেন্টরা মাত্র অ্যাড হচ্ছে। এই যে বাচ্চারা অ্যাড হয়েছে, সাউন্ড কি আজকেও ঝামেলা করছে লাস্ট লাইভের মতো? কি বারবার রিপিটেশন, মানে হচ্ছে যে আমাকে কি ডাবল ডাবল শোনা যাচ্ছে নাকি ভৌতিক ভয়েস? আচ্ছা, সাউন্ড ঠিক আছে। ওকে, তো আমরা স্টার্ট করতে পারি। আমাদের সাথে 139 জন অ্যাড হয়েছে অলরেডি আমাদের সাথে। আশা করি সময়ের সাথে সাথে আরো স্টুডেন্ট বাড়তে থাকবে এবং আরো মানুষ হচ্ছে আমাদের সাথে অ্যাড হবে। আমাকে আমার কথা কি শুনতে? হ্যাঁ, তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মালিহা তাবাসসুম, যে মেডিকেলে 4th ইয়ারের একজন স্টুডেন্ট, যে 4th ইয়ার মেডিকেলে পড়ে এবং 2016-17 সেশনে ছিল এবং মেডিকেল স্টুডেন্টের সাথে তার আরো অনেকগুলা পরিচয় আছে। সে একজন সফল লেখক। লাস্ট দুইবারের বই মেলায় তার দুইটা বই বের হয়েছে, বৃত্তবন্দী আর জিগোলো নামে দুইটা বই বের হয়েছে। এবছরের বই মেলায়ও তার বই বের হচ্ছে। একই সাথে সে হচ্ছে বিটিভিতে গান করে মোস্ট প্রবাবলি। তারপর হচ্ছে আরজে হিসাবে আছে। তারপর আমি লাস্ট দিন ভুল বলেছিলাম, মিমিক্রি আর্টিস্ট, সে আসলে ডাবিং আর্টিস্ট। এছাড়াও আরো অনেক হিডেন ট্যালেন্ট তার মধ্যে রয়েছে। তো মানে ট্যালেন্টের ছড়াছড়ি। তো মালিয়াকে ধন্যবাদ আজকে আমাদের সাথে লাইভে উপস্থিত হওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। আমাকে বাল্যকালের বন্ধু, কচি বয়সের বন্ধু। তো অনেকদিন পর তোমার তোমার উদ্যোগে ফিলিং প্রাউড দ্যাট ইউ হ্যাভ actually made it bigger, মানে এত বড় একটা গ্রুপে। এবং আসলে প্রাউড ফিল করছি তোমার জন্য, যে তোমার ইনিশিয়েটিভটা আসলে অনেক দূর ছড়িয়ে গেছে, এবং তোমার জন্য শুভকামনা। আমার সাউন্ডে আজকেও ঝামেলা করছে, তো সাউন্ড হচ্ছে যে আমাকে জ্বালাবেই। আচ্ছা থাক, আমার সাউন্ড শোনা লাগবে না, তোমরা আপুর সাউন্ড শোনো তাহলেই হবে। সাউন্ড এত ঝামেলা কেন করতেছে? একটু আমি সাউন্ড একটু দেখি। লাস্ট ইয়াতেও আমার সাউন্ড প্রচন্ড ঝামেলা করেছে লাইভে। আচ্ছা, তো যাই হোক, সাউন্ডের ঝামেলা হয়তো ঠিক হয়ে যাবে। আজকেও আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে, তো কিছু করার নেই। সাউন্ডের যেহেতু ঝামেলা হচ্ছে, তো প্রথমেই আমি হচ্ছে যে একটু আহ, যে কমন প্রশ্নটা আমি মালিহাকে করতে চাই, সেটা হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্ট অনেকেই আছে যারা যে লেখালেখির সাথে যুক্ত, তারা হচ্ছে যে লেখালেখি করে, তারা হচ্ছে সাউন্ডের এত ভয়াবহ। আচ্ছা, তোমার কাছেও কি সাউন্ড ডাবল মনে হচ্ছে? না না না, এক্স্যাক্টলি ঠিকঠাক, যতটুকু দরকার ততটুকু। এখানে তোমার কি কেন মনে হচ্ছে ইকো হচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি। স্টুডেন্টদের কাছে কি সাউন্ড ডাবল বা ইকো হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হচ্ছে একটু লেখালেখি করে, তারা মাঝে মাঝেই লেখালেখির প্রতি খুব ইন্টারেস্ট। তো আহ, এখন আমি তাদের একটা উপদেশ দিয়েছিলাম যে আসলে এই যে অ্যাডমিশন টাইমটায় বা ইন্টারের টাইমটায় আসলে পড়ালেখাটায় বেশি ফোকাস করা উচিত লেখালেখির থেকে। তো তুমি যেহেতু অলরেডি দুইটা বই বের করেছো
আমি যেটা জানি যে আরো আগে থেকেই তোমার লেখালেখিতে ইন্টারেস্ট, তো তুমি কি করতে ইন্টারের টাইমটাই কি তুমি তোমার লেখালেখিতে বা বইয়ের যে কাজ বা গান বা এই যে ডাবিং করছো বা আর্ট, যে এগুলাতে কি ইন্টার থেকেই ফোকাস দিয়েছো, নাকি এগুলা তোমার হচ্ছে চান্স পাওয়ার পরে তুমি এই সেক্টর গুলাতে নিজেকে আস্তে আস্তে নিয়ে গিয়েছো? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে আসি। প্রথমত তুমি যেটা বলছো সেটা ঠিক আছে যে লেখালেখির প্রতি আমার আগ্রহটা আসে খুব ছোট্টবেলা থেকে, 3, 4, 5 থেকে। আমার আম্মু বেসিক্যালি বাসায় একটা সাহিত্যিক টাইপের পরিবেশ, একটা আবহ সৃষ্টি করেছিলেন। মানে আমি অল টাইম ছোটবেলা থেকে অনেক বই পড়তে পড়তে আমার গুরু বন্ধু বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে যারা অনেক ধরনের প্রতিষ্ঠিত লেখক, মহা রথী রথী, তাদের বইগুলো পড়তে পড়তে কোথাও একটা সক্ষমতা তৈরি হয়ে গিয়েছিল। এবং ক্লাস 5, 6, 7, 8 প্রত্যেক ক্লাসে আমার উত্তর লেখার প্যাটার্ন দেখে বাংলা পরীক্ষায়, সমাজ পরীক্ষায় সব টিচাররা অলমোস্ট অবাক হয়ে যেতেন এবং তারা বলতেন যে তুমি এগুলো কোত্থেকে পাও, তুমি তো অনেক বই পড়ো বা এই টাইপের। তো আমার একটা আগ্রহের জায়গা ছিল। এবং ক্লাস 5-এ থাকতে একটা মজার জিনিস শেয়ার করি, আমি একটা থ্রিলার টাইপের একটা বাংলা ড্রামা দেখেছিলাম। বুঝতে পারছো? হেডফোন হেডফোন ইউজ করলে ভালো হতো, সাউন্ড নাকি কম আসছে। হেডফোনটা ইউজ করছি, এখন শোনা যাচ্ছে? হ্যালো? একটু জোরে কথা বলো। আচ্ছা, একটু জোরেই বলছি। তো হচ্ছে মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা ড্রামা থ্রিলার দেখে আমার মনে হয়েছে যে এরকম একটা গল্প কিন্তু আমিও লিখতে পারি চাইলে। আমি ছোটবেলা থেকে একটু কল্পনা বিলাসী টাইপের। তো আমি বেসিক্যালি ক্লাস 6-এ আমি গানও করতাম, গানও শিখতাম। তো 6-এ খুদে গান যে একবার গিয়েছিলাম এবং ওখানে অডিশনে আমি ইয়েস কার্ডও পেয়েছি। তারপরে যেটা হয়, ওদিন আমার সায়েন্স এক্সাম ছিল। পরে আম্মু বললো যে তুমি কি সব শুরু করছো, এখন শুধু পড়াশোনাটাই করো, পড়াশোনায় ফোকাস করো। যখন ইন্টারে গিয়ে ডাক্তার হতে চাও ছোটবেলা থেকে, একটা মেডিকেল কলেজে সেট হবা, তারপর তুমি তোমার লাইফের যত ড্রিমস, যত গোল সবগুলো এক্সিকিউট করতে পারবা, আমরা কেউ বাধা দিব না। তো আমি তাদের কথাটা শুনলাম। আমি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 আমার বোর্ডে প্লেস ছিল আল্লাহ রহমতে। এসএসসি তে সারা বাংলাদেশে প্লেস ছিল মেধা ট্যালেন্টে। তারপরে এইচএসসি পর্যন্ত আমি আমার যত রকম প্রতিভা বলি বা ক্রিয়েটিভিটি বলি, যাই বলি, নিজের ভিতর বাঁধ দিয়ে রেখেছিলাম। এরপর যখন আমি সেট হলাম, অ্যাকচুয়ালি তখনই আর কি আমি চাইলে কিন্তু পেপার পত্রিকা লেখালেখি করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ আমার সম্পূর্ণ রকম ফোকাসটা ছিল শুধুমাত্র পড়াশোনাকে কেন্দ্র করে। এবং পরবর্তীতে যখন ইন্টারে পাশ করলাম, মেডিকোতে ভর্তি হলাম, পরীক্ষায় আল্লাহ রহমত একটা বাংলাদেশের মধ্যে তৃতীয় একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন হলো। তারপরে আমি আব্বু আম্মুকে বললাম, ঠিক আছে তোমরা সারা জীবন আমাকে কাইন্ড অফ প্রলোভনের মতোই দেখিয়েছো যে আগে একটা জায়গায় সেট হও, নাও আই এম সেট, এখন আই উইল ডু হোয়াট এভার আই লাইক ইন আ লিমিট, এবং আমার যতটুকু মেধা, যতটুকু যোগ্যতা সবগুলোকে আমি ফ্লন্ট করব। তো তারা কখনো কিছু বলতে পারে নাই এবং তারা দেখছে যে হ্যাঁ, আমার প্রোডাক্টিভিটিকে আমি নষ্ট করছি না, আমি প্রোডাক্টিভ, আমার প্রোডাক্টিভিটিকে আমি প্রপার কাজে ইউটিলাইজ করছি। এবং আল্লাহর রহমতে আমার প্রথম বইটা থেকে আমি অভাবনীয় সাড়া পাই। এটা ছিল বৃত্তবন্দী, এটা ছিল হচ্ছে মানে একটা মেয়ের লাইফকে নিয়ে। এবং এই জনরাটাকে বলবো যে এটা একটা রোমান্টিক থ্রিলার, একটা সন্ত্রাসবাদীর সাথে একটা মেয়ের প্রেম কাহিনী, এবং একটা স্পাই থ্রিলারও বলা যেতে পারে, যে সেই মেয়েটি কিভাবে ওই সন্ত্রাসবাদীর কাছ থেকে আমাদের দেশে হতে যাওয়া একটা মানে বোমা বিস্ফোরণ বা একটা হচ্ছে সন্ত্রাসী হামলা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে, সেই সন্ত্রাসবাদীর সাথে ভালোবাসার অভিনয় করে। তো এটা আমার প্রথম বইয়ের প্লট। এবং সেকেন্ড বইটা যেটা, এটা সাইকোলজিক্যাল থ্রিলার বা একটা সাইকোপ্যাথ থ্রিলারও বলা যায়। এটা হচ্ছে একটা পুরুষ দেহ ব্যবসায়ীদের কেন্দ্র করে, যেটা আমাদের দেশে অনেক রেয়ার আমি বলবো। প্রচুর মেয়ে দেহ ব্যবসায়ী নিয়ে অনেক রকম গল্প, উপন্যাস, সাহিত্য, কবিতা হয়েছে, কিন্তু পুরুষ দেহ ব্যবসায়ীদের নিয়ে হয়নি। তো এটা নিয়ে আমি চেয়েছিলাম যে একটা নতুন কিছু আমি করতে চাই। তো এটা নিয়ে আমার সেকেন্ড উপন্যাসটা ছিল। এবং এই লেখালেখির প্রতি আমার ভালোবাসাটা ছোটবেলা থেকে থাকলেও এটার বিচ্ছুরণ কিন্তু ঘটেছে আমি ভার্সিটি বা মেডিকেল লাইফে আসার পরে। ইন্টার পর্যন্ত কিন্তু আই ওয়াজ কমপ্লিটলি স্টুডিয়াস। তো তোমরা যারা আছো, তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব যে তোমাদের যত রকম প্রতিভা সবগুলোকে কিন্তু বাদ দিয়ে রাখো, কারণ ভার্সিটি লাইফে তুমি অনেক হিউজ একটা ক্যানভাস পাবা লাইফ সাজানোর। কিন্তু এই 2টা বছর, এই একটা বছর বা এই অ্যাডমিশন টেস্টের মোমেন্টটা কিন্তু একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। তাই তোমাদের এখন একমাত্র ডিউটি হওয়া উচিত শুধুমাত্র নিজের পাঠ্য বইয়ের পড়াশোনাটাই করা এবং চোখ কান খোলা রাখা চারপাশ সম্পর্কে। কিন্তু এখনই সরাসরি মিডিয়া বলো, সাহিত্য অঙ্গন বলো, গান বলো, নাচ বলো, ডিরেক্টলি এখনই প্রফেশনালি তোমাদের সেই পর্যায়ে যাওয়াটা আমার মনে হয় না উচিত হবে। আফটার বিং সেট ইন আ মেডিকেল কলেজ,
সরকারি মেডিকেল কলেজ, তারপরে তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণের পথে পা রাখতে পারো, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের অন্যান্য এক্সট্রা কারিকুলার স্বপ্নগুলোকেও বাস্তবায়ন করতে পারবে। আমি শুনতে পাচ্ছি না সাদাব, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা নর্মালি শুনি যে মেডিকেলে অনেক প্যারা, মেডিকেলে পড়ালেখা করতে করতেই জীবন যৌবন সব শেষ হয়ে যায়। সো নর্মালি মেডিকেলে তো অবশ্যই প্যারা আছে, যেহেতু আমরা হচ্ছে যে হিউম্যান লাইফ নিয়ে ডিল করব। সো এই যে মেডিকেল লাইফের সাথে এই জিনিসগুলো মেনটেন করা কতটা টাফ? ভেরি টাফ, ভেরি টাফ না, অনেক টাফ। এখন যে কথাটা সেটা হচ্ছে যে মানে তুমি কতখানি মাল্টিটাস্কার। তোমাকে ছোটবেলা থেকে মাল্টিটাস্কিং জিনিসটা শিখতে হবে। তো তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও, তুমি যদি টিপিক্যাল 9টা 5টা জব এবং সেই কি বলা যায় যে একটা একটা নির্দিষ্ট চক্রের ভেতরে যে আমাদের জীবনটা ঘুরছে, এই বৃত্তের বাইরে যদি কিছু করতে চাও, তুমি যদি চেঞ্জ মেকার হতে চাও, তোমাকে কিন্তু কি করতে হবে, তোমাকে কিন্তু অন্যভাবে ভাবার একটা সক্ষমতা থাকতে হবে। তোমাকে তোমাকে নিজের রাস্তাটা নিজে তৈরি করে নিতে হবে। এই জন্য পড়াশোনাটা অবশ্যই আমি বলবো যে এটা প্রাইমেটিভ ডিউটি অফ আ স্টুডেন্ট। আর মেডিকেল লাইফে এসে আসলে আমি যদিও হোস্টেলে থাকিনি কখনো, আমার বাসায় এসে আমার ফ্রেন্ডরা গ্রুপ স্টাডি করে, কিন্তু হোস্টেলে যারা থাকে বা মেডিকেল লাইফে একটা কিন্তু একটা খুব একটা আত্মিক বন্ধন সৃষ্টি হয়ে যায়। মানে এত গ্রুপ স্টাডি, মানে যেভাবে করে সবাই মিলে একসাথে পড়াশোনা করে, এটা মেডিকেলের সেক্টরটা ছাড়া অন্যান্য সেক্টরে কিন্তু এই জিনিসটা, এই বন্ডিংটা একটু কম। হুম। তো আমি বলবো যে আমার আমার কাছে বা আমি এমন হাতে গোনা কিছু মানুষ, যদিও আমি যেহেতু হোস্টেলে থাকি না, তারপরে এমন কিছু শুভাকাঙ্ক্ষী পেয়েছি যারা মানে আমাকে অসম্ভব সাহায্য করে। যে কোনো মানে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যখন আমি যে কোনো প্রয়োজনে তাদেরকে ফোন করি আমি তাদেরকে পাই। তারা আমাকে পড়িয়ে দেয়, ভিডিও কলে বুঝিয়ে দেয়, পড়া দাগিয়ে দেয়, আইটেম ক্লিয়ার করে, মানে একসাথে পড়ে ক্লিয়ার ক্লিয়ার করি, এক্সামে অ্যাপিয়ার করি। তো মানে এভাবেই আর কি, আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, কিছু পার্সেন্টেজের সমস্যা থাকলে মনিটর আছে ক্লাস, ওকে একটা ফোন দেই, ও হচ্ছে পার্সেন্টেজটা দিয়ে দেয়। তো এরকম কিছুটা অ্যাডভান্টেজ আমি পেয়েছি। এবং আমি আমার মেডিকেল কলেজকে নিয়েও গর্বিত। তারা মানে প্রত্যেকটা শিক্ষক এত সাহিত্য অনুরাগী, সংস্কৃতি অনুরাগী, এবং তারা এত ভাবে ইন্সপায়ার করে। এবং তারা, আমার মনে আছে যে প্রথম বইয়ের সময় 5th ইয়ারে যে মানে 3rd ইয়ারে ওয়ার্ড করেছিলাম যে 5th ইয়ারের একজন শিক্ষক, তার কথা আমি বলবো, তিনি নিজে পুরো ফ্যামিলি সহ এসেছেন শুধু আমাকে ইন্সপায়ার করতে, আমার বইটা কিনতে। এবং মানে এত সুন্দর করে তারা ইন্সপায়ার করে যে বলে তুমি আসলে ইউ ক্যান বি দ্য চেঞ্জ মেকার, এই ফিলটা আমাকে দেয়। সো আই এম ভেরি লাকি। এবং আমার হয়তো মানে কিছুটা প্রবলেম হলেও সেটাকে আমি নিগোশিয়েট করতে পারি। হ্যাঁ, লাইক যখন আমার এক্সাম থাকে আমি সবকিছু অফ করে শুধু পড়ি, কমপ্লিটলি ডিটাচড ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র পড়াশোনা করি ওই মোমেন্টটাতে আমি প্লট নিয়ে ভাবি না। আবার যখন আমি প্লটটা নিয়ে ভাবি, বা এই যে এই বইমেলাতে আমার যে বইটা, মানে সামনের বইমেলাতে আমার যে বইটা আসছে, এটার জন্য আমি যে যখন ভাবছিলাম, আমি কিন্তু পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র কিছু ওয়েব সিরিজ, মুভিজ, বই, প্রচুর প্রচুর বই, এগুলোর মধ্যেই ডুবেছিলাম। এবং তখন কিন্তু আমি কারো ফোন কলও অ্যালাউ করিনি। তো এভাবে তোমাকে ডেডিকেশন লেভেলটাকে ফিক্স করতে হবে, এবং ইউ হ্যাভ টু বি আ মাল্টিটাস্কার ফর মেকিং আ চেঞ্জ। আসলে এটা গুরুত্বপূর্ণ কথা যে আসলে যখন যেটা করবা সেটাকে ফুল ডেডিকেশন দেওয়া। যে যদি যখন বইয়ের কথা কাজ করবে তখন বইয়ের প্রতি 100% ডেডিকেশন, পড়ালেখা করলে পড়ালেখার প্রতি 100% ডেডিকেশন। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলেছে যে মেডিকেল কলেজগুলোর কালচারাল ক্লাবগুলো কিন্তু ভালো, যেমন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যে কালচারাল ক্লাবগুলো আছে তারাও কিন্তু প্রচুর কালচারাল অ্যাক্টিভিটি করে, যেগুলো স্টুডেন্টদের কোয়াইট কালচারাল কাজে ইন্সপায়ার করে প্রচুর। আচ্ছা, কমেন্ট আসছে না আমারটা এখন আমিও দেখি সাদাব, মানে কমেন্ট আহ করতেছে না তোমার স্টুডেন্টরা, বলতেছে আমাকে শেয়ার কমেন্ট করো আমি করছে। ওকে ওকে, আচ্ছা। তারপর হচ্ছে যে আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমাদের এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, তো মেডিকেল অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন, তো আমি যে প্রশ্নটা জিজ্ঞেস তো আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে তোমার মেডিকেল, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি যে যেহেতু তোমার, আচ্ছা, সাউন্ডে বারবার প্রবলেম করছে। হেডফোনটা খুলে দেখো তো।
শুনে রাখো। কথা বলো। হুম। তো আচ্ছা, তো যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মেইনলি যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে তোমার পড়ালেখার স্ট্র্যাটেজিটা কেমন ছিল, যেটা তোমাকে হচ্ছে যে এই পজিশনে যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিশ্চয়ই সিরিয়াল 500-600 মধ্যে ছিল। তো এই যে অ্যাডমিশন টাইমে কোন স্ট্র্যাটেজিটা ফলো করেছিলে বা কিভাবে তুমি নিজেকে অ্যাডমিশন টাইমে প্রিপেয়ার করতে, যার কারণে তোমার সিরিয়ালটা এত সুন্দর এসেছে? তো অ্যাডমিশন টাইমে যে জিনিসটা ছিল, যে আমি যখন বললাম যে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে ইন্টারের টাইমে আমি অন্য কোনো দিকে ফোকাসড ছিলাম কিনা, অ্যাজ ইন লাইক ভয়েস আর্টিস্ট্রি ওর আর্জিং অর সামথিং লাইক দ্যাট, রাইটিং। আমি কিন্তু আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এই সবকিছু শুরু করেছি আমার মেডিকেল লাইফে এসে। মানে ইনিশিয়েশন পয়েন্টটা 9-10-এ টুকটাক পেপারে লিখতাম কবিতা, অনেক সুন্দর সুন্দর ইংলিশ পোয়েট্রিজ। আমি প্রচুর ইংলিশ লিটারেচার পড়তাম, তখন প্রচুর ইংলিশ লিটারেচার পড়তাম। এবং আমার ইংরেজি স্যারও অনেক প্রশংসা করতেন, বলতো তুমি একটা ইংরেজি নভেল লেখো। তো সেই আমি সবকিছুতে বাদ দিয়ে, ইন্টারের টাইমটাতে সবকিছুতে একটা বাদ দিয়ে জাস্ট পড়াশোনা করেছি। এবং লাইক দিনে খুব সুন্দর একটা, মানে খুব যে অনেকগুলো কোচিং করতে হবে তা কিন্তু না, তুমি যে কোনো একটা কোচিং এ ভর্তি হবা এবং সেখানে যে একটা নির্দিষ্ট গাইডলাইন তোমাকে দেওয়া হবে সেই গাইডলাইনটা তুমি মেনটেন করবা। তুমি ঠিকঠাক মতো পড়বা, প্রত্যেকদিন দিনে কমপক্ষে 15-16 ঘন্টা তুমি একটু টাইম দিবা। এবং সেই 15-16 ঘন্টায় তুমি শুধুমাত্র পড়াই কনসেন্ট্রেট করবা এবং ভাগ করে। হ্যাঁ, যে প্রত্যেক দিনই প্রত্যেকটা, যেমন আমাদের অ্যাডমিশন টেস্টে যে টপিক গুলো থাকে, হ্যাঁ, সেগুলো ধরো তোমার জিকে ইংলিশের জন্য হচ্ছে তুমি উইকে 2টা দিন রাখলা। ফিজিক্স কেমিস্ট্রিতে একটু বেশি জোর দিবা। তারপর ফিজিক্স আছে। হ্যাঁ, তুমি এভাবে সাবজেক্ট ওয়াইজ জোর দিবা যে কোনটায় তোমার দুর্বলতা। আমার যেমন অর্গানিক কেমিস্ট্রিতে বেশ কিছু প্রবলেমস ছিল, তখন আমি কি করতাম, নোট খাতা বানাতাম আলাদা একটা, সেখানে কিছু সূত্র, নিজের বানানো সূত্র হোক। কোচিং এ ভাইয়া, যেমন আমি রনি ভাইয়ের কথা বলবো, আমি মেডিকোতে কোচিং করেছেন, তার কথা বলবো। he made my English sorry he made my organic chemistry basic very firm. হ্যাঁ, ভেরি, কি বলবো, আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু হিম। তো হচ্ছে সেই ভাইয়ের কথা বলবো। এরকম মানে এরকম থাকে তোমার লাইফে, কিছু টিচার্স থাকবে যারা তোমাকে অনেক ক্লুজ দিবে, অনেক নেমোনিক শেখাবে। এগুলো তুমি নোট করবে এবং কোনখানে তোমার প্রবলেম হয়, বারবার ফেস করো প্রবলেম গুলা, সেগুলো ফাইন্ড আউট করে বারবার ওগুলোই চর্চা করবে। হ্যাঁ, আর ম্যাথমেটিক্স নিয়ে অতটা প্যারা খেতে হয় না, ফিজিক্স এর ম্যাথ গুলো ইজি হয় নর্মালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তো ইউ হ্যাভ টু বি ভার্সেটাইল এবং তোমার ফাইন্ড আউট করতে হবে তোমার সমস্যা কোথায়, এটা তোমাকে জানতে হবে। এবং অন্যান্য কাজে ফোকাস না করে শুধুমাত্র পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, নিউজ পেপার, টেলিভিশন, এখন তো ফেসবুক ছিল, তখন ফেসবুক থাকলেও এখনকার মতো ডে টু ডে পার্ট ছিল না লাইফের। হ্যাঁ, একটু হলেও একটা বাদ ছিল, বা সবার হাতে হাতে এতখানি অ্যাভেলেবিলিটি হয়তো 15, 14, 15, 16-র দিকে ছিল না, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান, ছিল না। কিন্তু আমি বলবো যে যতটুকুই ছিল, নিজের সেই ইচ্ছাটাকে, একটা নেশা যে একটু চালাই, একটু দেখি, একটু একটা ডিপি দেই, এই ইচ্ছাটাকে বাদ দিতে জানতে হবে। এই যে হ্যাঁ, আমি যদি চান্স পাই, আমি আমার লাইফটাকে সিকিউর করার একটা অপশন পেয়ে যাব, তখন কিন্তু আলটিমেটলি খুব বেশি, যদি তোমার, কি বলবো, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে লাইফে, তুমি কিন্তু পাশ করে বের হবাই একদিন না একদিন। হ্যাঁ, তুমি তোমার কাজগুলোও করতে পারবা। এবং লাইফটাকে সেট করার বা লাইফে একটা পজিশনে যাওয়ার জন্য যে ডিরেকশনস গুলা, সেটা তুমি তোমার ভার্সিটি লাইফে বয়সের সাথে সাথে ম্যাচিওর হতে থাকবে এবং শিখতে থাকবা। তোমার, কি বলে ওটাকে, একটা হচ্ছে সাংগঠনিক শক্তি বাড়বে এবং তোমার আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর ক্ষমতাটা ডেভেলপ করবে। কিন্তু সবকিছু কিন্তু তোমার ইন্টারনাল লেভেলে শুরু করার দরকার নেই। হ্যাঁ, তখন কিন্তু তোমরা তোমরা কোচি, যেটাকে বলে কোচি একটা টার্ম, যে তখনও কিন্তু তোমরা শিখছো। তো তোমাদের বেসিক টার্গেটটা হচ্ছে একটা পর্যায়ে আগে যেয়ে নাও, তারপর তুমি নিজের লাইফ থেকে বুঝতে পারবা যে তোমার কি করতে হবে, কি করতে না হবে।
আরেকটা প্রশ্ন যেটা এসেছে যে আমাদের অনেক স্টুডেন্টরা ইংরেজিতে দুর্বল, যে তারা ইংরেজিটা একটু ভয় পায়, যেহেতু তুমি হচ্ছে যে ইংরেজির উপর একটা নোবেলও লিখেছো এবং ইংরেজিতে ভালো, সো ইংরেজির দুর্বলতা কিভাবে কাটাবে? অ্যাডমিশন টাইমটায় অ্যাডমিশন স্টুডেন্টের জন্য আলাদা করে শর্ট করে বলবে তারা কিভাবে ইংরেজিতে ভালো করতে পারে, আর যারা এইচএসসি 21-22 আছে তারা নিজেদের ইংরেজিটাকে কিভাবে হচ্ছে যে ভালো করতে পারে সেটার ব্যাপারে যদি তুমি একটু। Sure. আচ্ছা, ইংরেজির যে ব্যাপারটা আমি বলি, ইংরেজির যে ব্যাপারটা এটা হচ্ছে অনেক একটু দুর্বল থাকে। ধরো অনেকে অনেক সুন্দর করে গুছিয়ে কিন্তু ইংরেজি বলতে পারছে না, কিন্তু সে কিন্তু গুছিয়ে লিখতে পারছে। এরকম অনেক মানুষকে আমি চিনি। আবার অনেকের হয়তো গ্রামাটিক্যাল কিছু দুর্বলতা আছে। তো এখন যেহেতু 2020 সাল, আমি এই পর্যায়ে এসে দেখেছি যে এখন অনলাইনে এত সুন্দর সুন্দর ইংরেজি টিউটোরিয়াল পাওয়া যায়। তো তোমার আসলে তোমার আগ্রহটা, জায়গাটা তোমাকে কি করতে হবে আগে ফিক্স করে নিতে হবে যে আচ্ছা আমার এটা দুর্বলতা আছে, ইংরেজিতে এই এই পার্টটায় আমার দুর্বলতা আছে। তো এই পার্টটাকে আমার ওভারকাম করতে হবে। ভয় পেয়ে যদি আমি ভয় পাই, আমি এখানে থাকবো না, মানে তোমাকে ধরো তুমি ভয় পাচ্ছ, হ্যাঁ, তুমি একটা কাজ করতে, তুমি সেই কাজটা থেকে পালিয়ে দূরে চলে গেলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে তোমার দুর্বলতম জায়গাটাকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা মানসিক শক্তি ব্যাপার। এই জিনিসটাকে তোমার সেলফ স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, ইংরেজি কিন্তু সেলফ স্কিল ডেভেলপমেন্টের সাথে প্রপোর্শনেট এখনকার যুগে। তো তুমি যে কাজটা করতে পারো, যারা এইচএসসি লেভেল আছো, তাই ইংলিশ নিউজ পেপার রাখতে পারো বাসায় রেগুলার। এবং এখন যেহেতু আমাদের হাতে হাতে মানে ফোনই থাকে, তুমি বিভিন্ন ডিকশনারি গুগল প্লে স্টোর থেকে কি করতে পারো, ডাউনলোড করে প্রত্যেকটা শব্দের উচ্চারণ গুলা ভালোভাবে শিখতে পারো। তাই ধরো একটা মানে সেদিন একটা ভিডিও দেখলাম একটা ইসের উপরে, এক্সেন্টের উপরে, যে হচ্ছে অনেকে কিন্তু কনফিডেন্ট থাকে না ইংরেজিতে কথা বলার ব্যাপারে। তো এই কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য তুমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো। অনেক রকম হচ্ছে এক্সেন্টে এখন কিন্তু চাইলে আমরা হাতের মুঠোয় পাই, ইউটিউবেও কিন্তু তুমি পাবা। ধরো আই লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি, এটাকে আমি সেদিন দেখলাম যে মানে 10-12 রকমের অ্যাকসেন্টে একজন বলছে, মানে ট্রেমেন্ডাসলি অ্যামেজিং দ্যাট ওয়াজ। যে মানে সে ইন্ডিয়ান যে একটা অ্যাকসেন্ট ছিল, কাইন্ড অফ কাশ্মীরি অ্যাকসেন্ট, আই লাইক টু, ওখানে বলতেছে আই উড লাইক টু হ্যাভ কাপ অফ কফি। নাইজেরিয়া বলতেছে আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। হ্যাঁ, আবার ধরো তোমার ইসে বলতেছে, ব্রিটিশ অ্যাকসেন্টে বলছে আই লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। আর ইউএসএ তে বলতেছে যে আই লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। সো এই ডিফারেন্স গুলো তুমি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করবা, দেখবা তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে যে আমি তো আরো ভালো পারি, এর থেকে ভালো পারি। তো নিজের সাথে নিজের কম্পিটিশন হবে, তুমি যাকে দেখতেছো তার থেকে শিখলা, তারপর তুমি সামনে দাঁড়ায় আনা নিজের থেকে নিজের সাথে নিজের কম্পিটিশন করবা যে আজকে আজকে আমি এটা ভালো পারি বা এটা ভালো হচ্ছে, পরদিন দেখবো আরেকটু ভালো হয় কিনা, নিজেকে আমি আউটস্মার্ট করতে পারি কিনা। হুম, এই তো গেলো অ্যাকসেন্ট, যারা লিখতে পারে কিন্তু বলতে ভয় পায়। আবার ধরো যারা লিখতেও ভয় পায়, তাদের ক্ষেত্রে যেটা বলবো, তোমার গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলা যেটা বারবার হয়, ওটা ওভারকাম করার জন্য তুমি একটা কাজ করতে পারো, তুমি এটা নিয়ে বসতে পারো। ওইটা নিয়ে বসে তুমি হচ্ছে একটা ইংরেজি ইংরেজি নভেল, একটা ডিকশনারি খুললা, ইংরেজি নভেলটা পড়ার চেষ্টা করলে একটানা, বা একটা রেগুলার নিউজ পেপার গুলা পড়লা, কিভাবে করে নিউজ পেপারের হেডলাইন গুলা হয় নিজে চেষ্টা করলা, দেখলা। এভাবে করে তুমি প্রত্যেকটা গ্রামেটিক্যাল জিনিসগুলা, ধর পার্ট অফ স্পিচ যে হচ্ছে ট্রান্সফরমেশন, বা একটা পার্ট অফ স্পিচ থেকে আরেকটা পার্ট অফ স্পিচ তুমি অল্টার করলা। যে ধরো অনেস্ট থেকে অনেস্টি, এটা কি হয়ে গেল, একটা অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে গেল। এই ট্রানজিশন গুলা নিজে নিজেই পারবা তুমি। তখন দেখবা তোমার নিজের ভেতরে একটা বুস্ট আপ হবে, একটা কনফিডেন্স লেভেল। তখন তোমার কিন্তু জিআরই বা ভবিষ্যতে পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু তেমন একটা চিন্তা করতে হবে না, বা বিসিএস বা যেটাকে বলে তোমার টুয়েলভ, এগুলো নিয়ে কিন্তু তোমার চিন্তা করতে হবে না। সো কম্পিটিশনটা করবা নিজের সাথে নিজের, এবং ইংরেজি ভীতিটা দূর করার জন্য খুব বেশি পরিমাণ হিউজ লেভেলের ইংরেজি নভেল পড়বা, ইংরেজি মুভি দেখবা, ইংরেজি নিউজ পেপার রাখবা, গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো নিজের সাথে নিজেই বোঝাপড়া করবা যে এটা সমস্যা, আমার এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এখন তো একটা এমন একটা যুগ যে এখন পিছিয়ে থাকার কোনো মানেই হয় না। হ্যাঁ, তো তখন হচ্ছে তুমি নিজের সাথে কম্পিটিশন যখন করবা, তখন দেখবা যে তোমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে যে ওয়াও, আমিও তো পারি। এই আর কি, ভয় পাওয়া যাবে না। যেটা তুমি ভয় পাও সেটার থেকে দূরে, ওটা থেকে দৌড়ে পালানো যাবে না, ওটার কাছাকাছি থাকতে হবে, ওটাকে নিয়ে পড়ে থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টিক টু দ্যাট। আচ্ছা, এখন একটা কথা বলে ফেলছো, সেই কথা নিয়ে হচ্ছে বারবার কথা হচ্ছে যে 15-16 ঘন্টা পড়তে বলছো। এখন হচ্ছে একজন জানতে চাইছে যে তুমি কি 15-16 ঘন্টা কি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই 15-16 ঘন্টা?
15-16 ঘন্টা কি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই পড়তে, নাকি হচ্ছে অ্যাডমিশন টাইমে 15-16 ঘন্টা পড়তে? আর একজন প্রশ্ন করছে যে আপু টেবিলে বসে থাকতে পারি, বাট বেশিক্ষণ পড়লে আর পরে পড়তে মন চায় না, কিন্তু বসে থাকতে পারে সে টেবিলে 15-16 ঘন্টা। তো তোমার 15-16 ঘন্টা পড়াটা কি অ্যাডমিশন টাইমের জন্য অ্যাডভাইস, নাকি ইন্টার থেকেই এ কথাটা বলেছে? বলবো? আচ্ছা, 15-16 বলেছি কখন? ইন্টারের টাইম না, তুমি অ্যাডমিশন টেস্টে। পড়াশোনার এমন একটা ব্যাপার বুঝছো যে এটা না জোর করে হয় না, তোমাকে পড়াশোনার মধ্যে মজা পাওয়ার একটা উপায় খুঁজতে হবে। যেমন আমার এবারের যে বই আসছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা একটা মেডিকেল থ্রিলার, ফরেন্সিক থ্রিলার। তো এটার মধ্যে একটা চরিত্র থাকে, যে চরিত্রটা একটা স্কুল বানায় আমাদের দেশে, যে স্কুলটায় বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মজা দিয়ে পড়ানো হয়, প্রথাগত নিয়মে পড়ানো হয় না। যে তারা ছোটবেলা থেকেই আকাশ নীল এটা জানছে, কিন্তু আকাশ কেন নীল এটাই ছোটবেলা থেকে তাদের জানানো হচ্ছে। তো কেন জিনিসটা যখন তুমি রিভিল করতে পারবা, তখন দেখবা পড়তে একটা অন্যরকম মজা ফিল করতেছো। এখন 15-16 ঘন্টা এটা জাস্ট আমার এস্টিমেটেড অ্যাভারেজ যেই স্প্যান টাইমে আমি পড়াশোনা করতাম ইন্টারে 16-17-তে, 16 সালে স্পেশালি ওইটার কথা বলেছি। কিন্তু তুমি পড়াশোনাটা তোমার নিজের ব্যাপার। তুমি একটানা ধরো, অনেক সময় থাকে যে আমাদের মস্তিষ্ক, হ্যাঁ, আমাদের মস্তিষ্কের যে লোক বা ধরো তোমার যত রকম মেকানিজম হয়, হ্যাঁ সাদাও ভালো বলতে পারবে, আমরা কিন্তু একটানা মনোযোগ ধরে রাখাটা কিন্তু আমাদের জন্য টাফ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তোমার ওই যতটুকু টাইম তুমি পড়বা ততটুকু টাইম এমন ভাবে পড়বা যাতে ওই পড়াগুলা তোমার মাথায় কি করে, ক্যাপচার্ড হয়। হ্যাঁ, একটা ফোনেটিক মেমরি দেখবা অটো ডেভেলপ হয়ে যাবে যখন তুমি তোমার পড়ায় মজা পাবা। ধরো তুমি একটা পড়া পড়তেছো, যে জাস্ট পড়ে যাচ্ছ, সাল মুখস্থ করতেছো। এখন তো অনেক মানে ধরো আমার ছোট ভাইকে আমি পড়াই, ছোট বোনকে। তো ওদের ধরো আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম যেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি বলতেছি, হ্যাঁ কেমিস্ট্রি না তো, একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম ধরো তোমার ইন্টারের বইয়ের। একটা চ্যাপ্টার ছিল যে তোমার কিভাবে কাগজ বানানো হয়, হ্যাঁ কাগজের মন্ড থেকে মানে গাছের বাকল থেকে কাগজ কিভাবে প্রস্তুত করা হয়। তো ওরা নিরস ভাবে পড়ে যাচ্ছে আমার মানে কাজিন ছিল। তা আমি ওদের কি করছি, জিনিসটা ইউটিউবে ভিডিওটা দেখায় যে দেখো জিনিসটা এভাবে করে হচ্ছে। ভিজুয়ালাইজের যে সিস্টেমটা, আমরা অথররা, আমরা যারা লিখি তাদের স্পেশালিটি কি জানো, আমরা কিন্তু কোনো জিনিস খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি এবং চোখের সামনে একটা একটা কল্পনার একটা জগৎ সৃষ্টি করে ওটাকে শব্দে রূপ দেই, তখন ওটা প্রাণ পায়। ওই চরিত্রগুলো প্রাণ পায়, যেমন হিমু বা মিসির আলী চরিত্রগুলো প্রাণ পেয়েছে, তার কল্পনাটা প্রাণ পেয়েছে কাগজের মধ্যে গড়ে। হুম, তোমার এই ক্ষমতাটা, এই অথরদের যে ক্ষমতাটা, এটা হয়তো সবার থাকে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও এই ক্ষমতার কিয়দংশ হলেও ডেভেলপ করতে হবে। ভিজুয়ালাইজিং পাওয়ারটা তোমার থাকতে হবে। যদি তোমার এই ভিজুয়ালাইজিং পাওয়ারটা থাকে এবং তুমি এটাই মজা পাও, তখনই কিন্তু তুমি নো ম্যাটার্স 15 ঘন্টা পড়তেছো, তুমি তুমি যদি 3 ঘন্টাও পড়ো, 4 ঘন্টাও পড়ো দিনে 24 ঘন্টায়, তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে। দ্যাটস, তুমি মিলায় না আমার কথা। তোমাকে জাস্ট কি করতে হবে, ভিজুয়ালাইজিং জিনিসটা শিখতে হবে যে আমি এটা সবকিছু শুধু প্রেম করবা বা কাপলরা ফিল করে এরকম কিন্তু না। পৃথিবীর সবকিছু থেকে ফিল করার, সবকিছু থেকে যে তোমার যে জিস্টটা সেটা ফিল করে শুষে নেওয়ার, অ্যাবজর্ব করার একটা পাওয়ার কিন্তু তোমার থাকতে হবে। যখন এটা তোমার থাকবে তুমি কিন্তু সাধারণের থেকে একটা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, তুমি কিন্তু একজন জিনিয়াস। পড়ালেখা নিয়ে খুব ভালো একটা উক্তি হয়ে গেল যে আসলে আসলে পড়ালেখাটা আমাদের দিন দিন আমরা হচ্ছে অবশ্য রিসেন্টলি টেকনোলজির ব্যবহার করে পড়ালেখা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো আমি তোমার নিউ বই সম্পর্কে একটু জানতে চাই। তোমার নতুন বই মোস্ট প্রবাবলি এই বই মেলায় আসবে, তো তোমার নতুন বই আসলে কি নিয়ে লেখা হচ্ছে, এবং তোমার নতুন বইয়ের প্লটটা যদি আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে, তারা অনেকেই আগ্রহী তোমার নতুন বইয়ের ব্যাপারে জানার জন্য। আমার নতুন বইটা আমার দীর্ঘদিনের সাধনার ধন। এটা সেই কোয়ারেন্টাইনের শুরুতে 2014 সাল, 2014 বলতেছে সেই 2020-এর সেই মার্চে, 14 বলতেছি, ভুলে বলছি, যে 2020-এর সেই মার্চ থেকে, সেই ধরো তোমার 7 মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 9 মাস হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার মাথায় ঘুরতেছিল কেন 14 সাল বলছে এই জন্য, অনেক আগে কিন্তু আমি কিছু গার্লস গ্রুপ দেখতাম যেখানে হচ্ছে মেয়েদের যে হচ্ছে লাইক প্রথাগত অসৌন্দর্য, বা একটা মোটা মেয়ে বা একটা কালো মেয়ে বা ব্লন্ড ফেজেস, এরকম ছেলেরাও আছে মেয়েরাও আছে বুলিং এর শিকার হয়। এখন প্রচুর, যেমন রাক্ষসান একটা মুভি ইন্ডিয়ার দেখলাম, যে এটা যে সাইকোপ্যাথ কিলারটা থাকে সে কিন্তু এরকম বুলিং এর শিকার হতে হতে কিন্তু পরে গিয়ে তার মেন্টালি ডিসঅর্ডার্ড হয়ে গেছে, হ্যাঁ সাইকোটিক বা সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে গেছে।
তো এই বুলিং বা মানে তোমার হচ্ছে যে একটা অসুন্দর মেয়ে প্রথাগত বিচারে, অসুন্দর আমি বলছি না, কারণ সৌন্দর্য মনের ব্যাপার কমপ্লিটলি এবং প্রেজেন্টেশন, কিন্তু একটা মেয়ে এরকম প্রচন্ড পরিমাণ মলেস্টেশন বুলিং এর শিকার হওয়া, এরকম একটা মেয়েকে আমি প্রধান চরিত্র করতে চেয়েছি, এবং সেটার জন্য আমাকে দীর্ঘদিন স্টাডি করতে হয়েছে। এবং এরই সাথে আমি আমার বইয়ের মধ্যে মেডিকেল থ্রিলারের যে ব্যাপারটা, আমি সাদাফকে ধন্যবাদ দিব, ও আমাকে মানে আমি ওর কাছে কিছু সাজেশন চাইছি, তো আমাকে আসুর একটা ওয়েব সিরিজের কথা মানে সাজেস্ট করছিল। এটা দেখে আমার অনেক ভালো লাগছে, স্পেশালি যে ক্যারেক্টার্স গুলা আছে যারা ফরেন্সিকের যে টোটকা গুলা বা যে হচ্ছে ট্রিক্স গুলা ছোট ছোট, তো আমার ইন্সপিরেশনটা এই জন্য পাইছি যে ভালো তো যে মানে আমাদের উপমহাদেশেও তাহলে এই জিনিসটা আসছে। আমি তো ছোটবেলা থেকে রবিন কুক বা এদের মেডিকেল থ্রিলার গুলা পড়েছি, অনেক শিহরিত হয়েছি, কিন্তু আমাদের দেশে বা চারপাশে যখন এগুলা কেউ বানায় তখন কিন্তু আমরা ভিতর থেকে একটা স্ট্রেংথ পাই, হ্যাঁ, যে আচ্ছা তাহলে এটা নিয়ে আমি ভাবতে পারি। তখন আমার মাথায় আসছে যে আমি এরকম একটা প্লট থাকবে যেখানে হচ্ছে একটা অসুন্দর এরকম একটা মেয়ে অনেক রকম বুলিং এর শিকার হচ্ছে এবং তার মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে। তখন একই সাথে আমাদের ঢাকা শহরে, হ্যাঁ, বিচিত্র একটা সিরিয়াল কিলিং হচ্ছে, ঠিক আছে, যে মানে কোনো ডেমোগ্রাফিক মানে ভ্যারিয়েবলের উপর বেস করে না, না মানে থাকে না যে তোমার 22শে শ্রাবণ দ্বিতীয় পুরুষ তো তোমরা দেখছো অনেকে, সৃজিত মুখার্জি, ওখানে ধরো দেহ ব্যবসায়ীদের হয় মারতেছে, না হয় মানে অনেক রকম ভ্যারিয়েবল থাকে যে নির্দিষ্ট কাউকে ধরে ধরে মারতেছে, বা আমার যে সেকেন্ড বইটা ওখানে পুরুষ দেহ ব্যবসায়ীদের ধরে ধরে মারতেছে, কিন্তু এইখানে কোনো ভ্যারিয়েবল নাই কে কাকে মারতেছে। এখানে গিয়ে একটা সিএনজি ড্রাইভারকে মারতেছে, ওখানে গিয়ে একটা ক্লাসে একটা মেয়েকে মারতেছে, একটা ছোট বাচ্চাকে মারতেছে, কোনো ভ্যারিয়েবল নেই কি রে, মানে সিআইডি ডিপার্টমেন্টের সবার তো মাথায় হাতে হইতেছেটা কি। এবং প্রত্যেকটা খুনের মধ্যে এমন ভাবে খুনগুলা হচ্ছে যে জিনিসগুলা যে তোমার হিপ মানে তোমার ফরেন্সিক যে ড্রাগস এর ব্যবহার, টক্সিনের ব্যবহার, ধরো এমন একটা টক্সিন থাকলো যেমন অ্যাকোনাইট একটা পয়জন, সেটা ঠোঁটে মাখলো কেউ এবং সে তার গার্লফ্রেন্ডকে হি কিসড হার গার্লফ্রেন্ড, তখন সে হচ্ছে মেয়েটা মারা গেল, কিন্তু পরবর্তীতে দেখা গেল জিনিসটা হয়েছে জাস্ট এই লিপ বামে হচ্ছে তোমার অ্যাকোনাইট পয়জনিং এর কারণে। তো এরকম বিচিত্র ভাবে মৃত্যুগুলা হচ্ছে যে কেউ বুঝতে পারতেছে না আসলে বিষগুলো আসতেছে আসতেছে কোত্থেকে। তো এরকম অনেকগুলা ফরেন্সিক টোটকা থাকতেছে এবং এখানে সিআইডি ডিপার্টমেন্টকে অনেক ঘোল খাওয়ানো হচ্ছে এবং মিশনারি একটা সংস্থার ভূমিকা আছে এখানে, একটা ঐতিহাসিক ফসিলের ভূমিকা আছে। মানে আমি অসম্ভব রিসার্চ করেছি বইটার পিছনে, আমি প্রায় 6-7 মাস টানা পরিশ্রম করেছি এবং 2 মাস বসে লিখেছি। এবং আমি অনেক বেশি আশাবাদী, গত 2 বছরের বই মেলায় আমি অসম্ভব টাকা পেয়েছি। সেকেন্ড বই মেলায় আমার 2 মুদ্রণ গেছে, আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ। সো এই বই নিয়ে আমার অনেক বেশি মানে পরিশ্রমের পরিমাণটা যেহেতু বেশি, রিসার্চের পরিমাণটাও যেহেতু বেশি, আই উইল হোপ যে তোমরা সবাই কিনবা, সাপোর্ট করবা আপুকে এবং পড়ে বলবা যে কেমন একটা নতুন জনরা, যেহেতু অফিসিয়াল ফরেন্সিক ইনভেস্টিগেটর ক্যারেক্টার আমি অনেক খুঁজেছি কিন্তু এখন পর্যন্ত আমি একটাও পাইনি। সো যদি কেউ আমাকে লিঙ্কে বলতে পারো যে আপু আছে আমাদের দেশে, তাহলে হয়তো ওটা সেকেন্ড হতে পারে, বাট অ্যাজ পার নাও, টিল নাও, আমার টিল টু ডেট আমার মতে এটা মানে আমার জানা মতে এটা ফার্স্ট এভার অফিসিয়াল ফরেন্সিক ইনভেস্টিগেটর, যার নাম আমি ঠিক করেছি বুয়েটের শহীদ আবরার ফাহাদ স্মরণে, যার নাম হচ্ছে আবরার ফাহাদ, এবং একজন সিআইডি অফিসার নায়িকা আছে তার, যার নাম হচ্ছে অবন্তী। সো তোমরা কিছু প্রেমিস পাবা, একেবারে ভেজিটেবল না, নন ভেজ আছে। সো হোপফুলি ইটস গোনা বি আ ভেরি ইন্ট্রিগিং থ্রিলার, তোমরা এনজয় করবা। সো প্রি অর্ডার লিংক সাদাব ভাইয়া তোমাদেরকে দিবে, আমি পরে পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। এই বই মেলায় আসছে 1 ফেব্রুয়ারিতে এবং রকমারি থেকে শুরু করে তোমরা ঘরে বসে যে কোনো বুক শপ অনলাইনের মাধ্যমে আমার বইটা পেতে পারো, এবং আগের 2টা বই পড়েও তোমরা জানাবা যে তোমাদের কেমন লাগলো। আচ্ছা, অনেকেই হচ্ছে যে অ্যাডমিশন গাইডলাইন সম্পর্কে নানা কিছু জানতে চাচ্ছ, যে আসলে আমরা অ্যাডমিশন গাইডলাইন নিয়ে অনেকগুলো সেশন করেছি। তো এই সেশনটা আমরা মেইনলি তোমাদের কাছে ফোকাস করতে চাচ্ছি যে মেডিকেল লাইফের পাশাপাশি
আর কি কি করা যায়? কারণ আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে বা মেডিকেলে চান্স পেলে আর কিছুই করা যায় না, যে লাইফটা একদম নিরামিষ হয়ে যায়, আজীবন শুধু পড়ালেখাই করতে হয়। সো এটা আমরা একটু চেঞ্জ করতে চাই, এই চিন্তা ভাবনা বা এই ধারণাটা স্টুডেন্টদের মধ্যে একটু পরিবর্তন করতে চাই, যে না আসলে মেডিকেলে পড়ালেখার পাশাপাশিও অনেক কিছু করা যায়। সো এই জিনিসটা আজকে লাইভের আমাদের আসলে মূল প্রতিপাদ্য ব্যাপার, যে না এই জন্যই আমরা এমন একজনকে খুঁজে নিয়ে এসেছি যে নানা ফিল্ডে নিজে রয়েছে এবং নানা ফিল্ডে কাজ করছে। তো আমি মালিহার থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, যে আসলে তো তোমার অনেকগুলা পরিচয় আছে, যেমন তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, ভবিষ্যতে একজন ডাক্তার হতে যাচ্ছ, সেকেন্ডারে তুমি একজন বই লেখক, তৃতীয়ত তুমি একজন আরজে, চতুর্থত তুমি হচ্ছে ডাবিং করো, কোন একটা শোতে মোস্ট প্রবাবলি ডাবিংও করেছো, যে একটা বিদেশি হচ্ছে যে একটা অনুষ্ঠানে ডাবিংও করেছো। তো হচ্ছে যে কোন পরিচয়টা দিয়ে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, যে নিজেকে কি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে, নাকি একজন লেখক হিসেবে, নাকি একজন হচ্ছে আরজে বা গায়িকা বা একজন ডাবিং আর্টিস্ট? কোন পরিচয়টা তোমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান? অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি ধাপে ধাপে বলি। তো আমি যাই করি সেটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের শখ, তার মধ্যে শখ থেকে কিছু কিছু কনভার্সন হয়ে গেছে প্যাশনে। এবং আমি সবসময় একটা মোটোতে বিলিভ করি যে তোমার প্রফেশনটাকে তোমার ঠিক রাখতে হবে। তো আমি ডাক্তারি পড়তে এসেছি, ডাক্তারি পাশ করে আমি একজন ডাক্তার, রিসার্চ লাইনে যাই বা যেই লাইনে যাই, আমি সেই পরিচয়টাকে তাকে অবশ্যই অগ্রগণ্য হিসেবে রাখবো। হ্যাঁ, তো আমার ইচ্ছা রিসার্চ পারপাসে যাওয়া, মোহিত কামাল স্যারের মতো, মানে এই লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তো ফরেন্সিক নিয়ে আমার আগ্রহ আছে। ভবিষ্যতে আমি দিল্লি বা কানাডা বা বাইরে থেকে একটা ডিগ্রি অ্যাচিভ করার চেষ্টা করব আফটার কমপ্লিটিং মাই MBBS। অ্যান্ড আব্বা মতো বলে BCS দিতে, তো দেখি লাইফ প্ল্যান এখনো সাজাইনি, বাট আমার ইচ্ছা আছে রিসার্চ পারপাসে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করা। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার বেসিক টার্গেটটা হচ্ছে আমার লেখনীর মাধ্যমে আন্তর্জাতিক পাঠকদের সাথে একটা কানেকশন সৃষ্টি করা। কারণ আমার মনে হয় এখন যেহেতু থ্রিলারের যুগ, এবং আমি যেহেতু ছোটবেলা থেকে গোয়েন্দা কাহিনীর পোকা, এবং আমার মাথায় অনেক রকম বিচিত্র বিচিত্র প্লট খেলা করতে থাকে, তো ওয়াই নট আই শেয়ার মাই থটস উইথ পিপল। এবং আমাদের দেশে যে সাহিত্যের বাজারটা, হুমায়ুন আহমেদের ঘরনার লেখা সবাই লেখে, সবাই বলে নতুন রাইটার মানেই হুমায়ুন প্রভাব। তো এই জুজুটা থেকে আমি বের হয়ে আসতে চাই, এবং আমি চাই যে আমাদের দেশের বাংলা অনুবাদ বা বইয়ের ইংরেজি অনুবাদ বাংলা বইয়ের, এগুলো বাইরের দেশের পাঠক পড়ুক। চেতন বাগাতের একটা বই যদি বাইরে হাজার হাজার কপি বিক্রি হতে পারে, আমাদের দেশ থেকে তো কারো না কারো শুরু করা উচিত। এই শুরুটা তো কারো হাত দিয়ে হওয়া উচিত। তো প্রচুর পরিমাণ ভার্সেটাইল পড়াশোনা এর ভিতরেই থাকতে চাই। এবং আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আমি চাই যে কিছু মুভি নির্মাণ বা ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়ায় পা রাখা, এবং একই সাথে আমার নিজের কাজেই হয়তো গান করা। তো এটা আমার লাইফের বড় 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 দুইটা ভিশন। হোপফুলি তোমরা সাথে থাকবা। এবং হ্যাঁ, প্রথমেই আমি একজন ডাক্তার পরিচয় সবাইকে দিব, তারপরে আমার যত রকম পরিচয় আছে সবকিছু, এবং টুকটাক যা আমি করি আর্জিং বা আদার অ্যাক্টিভিটিস, এটা জাস্ট টু ডেভেলপ মাই কমিউনিকেশন স্কিল। অ্যাজ ইউ ক্যান সি যে আমি খুব ভালোভাবে কাউকে মোটিভেট করতে পারি। আমি কিন্তু খুব ভালো একজন মোটিভেশনাল স্পিকার। মানে আমার ডিপ্রেশন লাইফে খুব কম, আমি খুব আরামে থাকি, খাই দাই, পড়ালেখা করি, কাজ খুব কম করি বাসায়, এটা খুব বাজে অভ্যাস, হোয়াটএভার। কিন্তু আমি মানুষকে ডিমোটিভেট করি না, আমি সবাইকে মোটিভেট করতে পারি। এই জন্য আমাকে আমার ফ্রেন্ডরা বলে যে তুই পজিটিভিটির ভান্ডার, ইউ আর কমপ্লিট সি অফ পজিটিভিটি। সো হচ্ছে আমি চাই যে এই পজিটিভিটিটাকে আমাদের সমাজে স্প্রেড করতে। এবং আমার লাইফের বড় বড় যে ভিশন গুলো, সেগুলো আস্তে ধীরে একটার পর একটা ধাপ বেয়ে একটা পর্যায়ে পৌঁছাতে। হুট করে তুমি যদি আকাশে উঠতে চাও, তখন কিন্তু এটা সম্ভব না। হুট করে কিন্তু চাঁদ ধরা যায় না। there is no shortcut to success. তোমাকে অনেক বেশি পেশেন্ট হতে হবে, পারসেভারেন্ট হতে হবে, এবং ধীরে 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 আগাতে হবে। তখন দেখবা যে তুমি অনেক আনঅ্যাচিভেবল, অনেক আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছে এমন কিছুও কিন্তু অ্যাচিভ করতে পারবা। সো this should be the mode of your life, যে be patient, be perseverant and listen to your heart. আর পড়ালেখাটা ঠিক রাখতে হবে। নাম্বার 1 priority must be your studies. আসলে মালিহা সবকিছুই বলে দিয়েছে, আসলে তার লাইফে ভিশন, গোল সবকিছু বলে দিয়েছে। তো আসলে আমাদের লাইফে একটা দিকে না থেকে নিজেদেরকে আসলে মাল্টিটাস্কিং এ নিয়ে যাওয়াটাই ভালো।
এবং হচ্ছে যে মেডিকেল প্রফেশনের পাশাপাশিও অনেক কিছু করা যায়। তো আজকের লাইভ সেশনটা আমার মেইন উদ্দেশ্য ছিল যে এই প্রথাটা আমার স্টুডেন্টদের সামনে একটু ভেঙে দেওয়া। এবং অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে না, মেডিকেল লাইফ মানে শুধুমাত্র পড়ালেখা করা, শুধুমাত্র পড়ালেখা করা না, আসলে মেডিকেল লাইফে পড়ালেখা ছাড়াও অনেক কিছু রয়েছে। এবং অনেকেই আছে যে মেডিকেল লাইফে হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি আরো অনেক কিছু করছে, এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক, যে আমাদের মেডিকেল লাইফের পাশাপাশি আরো অনেক কিছু করছে। এরকম এক্সাম্পল কিন্তু একজন দুইজন না, অনেক এক্সাম্পল আমাদের রয়েছে। তো আসলে যারা মেডিকেলে আসতে চায়, ভবিষ্যতে হচ্ছে যে মেডিকেলে আসবে, তারা যেন হচ্ছে যে এইটা ভেবে মেডিকেলটা বাদ না দেয় যে না, আমি মেডিকেলে আসলে আমার কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যেতে পারবো না, যে আমি মেডিকেলে আসলে হয়তো আমি বই লেখার দিকে বা অন্যান্য ফিল্ডে যেতে পারবো না। আমি যেটা বলি যে সবসময় যে তুমি আগে ইন্টারের পড়াটাকে কমপ্লিট করো, একটা পরিচয় নিয়ে আসো যে তুমি মেডিকেলে পড়ো বা বুয়েটে পড়ো, তারপর তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে বিল্ড করার জন্য কিন্তু অনেক ফিল্ড পাবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আশা করি হচ্ছে যে আজকের এই লাইভ সেশনে তোমরা এই জিনিসগুলো জানতে পেরেছো। তো তোমরা সবাই আপুকে হচ্ছে শুভকামনা জানাও, কারণ আপু রিসেন্টলি এই বই মেলায় সামনে বই আসছে। তো বই আসলে হচ্ছে যে আমরা আমাদের গ্রুপ থেকে তোমাদের হচ্ছে যে বইটার লিংক শেয়ার করে দিব, এবং তোমরা আপুর সাথে বই মেলায় গিয়ে সেলফি তুলতে পারো। বইলা দিও যে আমাদের গ্রুপে লাইভ এসেছিল, তাহলে দ্রুত তোমাদের সাথে সেলফি তুলে নিবে। সো ধন্যবাদ মালিহাকে। হুম, করতে চাই আবার, যাতে আমাকে ইনভাইট করা কথা হয় শুনতে পাইনি তখন, এখন বলো। স্টুডেন্টদের সাথে আরো পরিচিত হতে চাই। একদিনে তো আসবে না, এত এত স্টুডেন্ট, বিশাল বহর স্টুডেন্টদের। শুনতে পাও নাই? হ্যালো? আচ্ছা, আমার আসলে হচ্ছে কি, আমি হচ্ছে যে এখান থেকে ভয়েস ইউজ করছি আর ফোন থেকে কথা শুনছি, তো দুই টাইমে আসতেছে। যাই হোক, সো হচ্ছে যে খুবই ধন্যবাদ মালিহাকে আজকে সময় দেওয়ার জন্য তার ব্যস্ত সূচি থেকে। কিছুদিন পর মালিহা তার বইয়ের প্রচার প্রচারণা এবং হচ্ছে নানা লাইভ সেশনে ব্যস্ত হয়ে যাবে, এজন্য আগে আগে নিয়ে আসলাম আজকে মালিহাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। তোমাদের সবাইকে মানে শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনা থেকে সুরক্ষিত থাকো। আর অবশ্যই আপুর বই কিনবা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, অন্বেষা প্রকাশন, 2021 বইমেলা। তো থ্যাংক ইউ। তো আজকে আমরা এই জায়গায় আমাদের লাইভ সেশন শেষ করছি। নেক্সট দিন আমরা লাইভে অন্য কাউকে নিয়ে আসব, এবং আমি চাচ্ছি আসলে সব ধরনের লাইভ সেশন তোমাদের করতে। তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের লাইভে চাচ্ছ, তো আমরা আশা করি নেক্সটে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কাউকে নিয়ে আসবো লাইভ সেশনের জন্য। এবং আমি চাচ্ছি যে আমার লাইভ সেশনটাকে একটু চেঞ্জ করতে, যে শুধু সফল ব্যক্তিদের না এনে সামনে থেকে আমরা চেষ্টা করব যারা ব্যর্থ হয়ে ব্যর্থতা থেকে উঠে এসেছে সেরকম কিছু মানুষকেও তোমাদের সামনে উপস্থাপন করতে, যারা তাদের লাইফের গোলটা ছুঁতে পারেনি। কারণ জাস্ট সাকসেসফুল মানুষই যদি আমরা দেখি যে না, যারা যা চেয়েছে তাই পেয়েছে, তাহলে তো আলটিমেটলি আমাদের কাছে মনে হবে যে না, আমি কেন পাচ্ছি না। তো আমি চেষ্টা করব নেক্সট লাইভ সেশন গুলোতে এমন কাউকে নিয়ে আসতে যারা হচ্ছে যে ব্যর্থ হয়েছে, ব্যর্থ থেকে সফল হয়েছে। সো ধন্যবাদ সকলকে। তো দেখা হবে নেক্সট লাইভ সেশনে। আল্লাহ হাফেজ সকলকে।